This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে আর রেজাল্ট বেরোবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ হয়ে যাবে আর প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর। বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএসসি অনলাইনে আবেদন করা যাবে 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। প্রস্তুতির জন্য হাতে সময় রয়েছে মাত্র 3 মাস। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই বিজ্ঞপ্তি প্রায় 9 বছর পর এসএসসি একটা পরীক্ষা নিতে চলেছে, একটু বিস্তারিতভাবে জানাও এই চাকরিহারাদের জন্য কি কি এখানে রয়েছে বা পূর্ববর্তী বিষয়গুলোকে মাথায় রেখে কি কি পরিবর্তন করা হয়েছে। দেখো 2016 সালে যে বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি পরীক্ষা হয়েছিল, 2025-এ যে বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি পরীক্ষা হচ্ছে তার মধ্যে মূলত 4টি জায়গায় কিন্তু ডিসিমিলারিটিস লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে তোমাকে বলে রাখি, ওএমআরসির প্রিজার্ভেশন, যে ওএমআরসির আগে 1 বছর প্রিজার্ভ করার কথা ছিল এবং তারপর ডিস্ট্রয় করে দেওয়ার কথা ছিল, যে মোতাবেক এই দুর্নীতি সংগঠিত হয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠে এসেছে, সেইখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু এখন ওএমআরসির হার্ড কপি 2 বছর এবং স্ক্যান্ড ইমেজ 10 বছর সংরক্ষণ করা হবে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আগে লিখিত পরীক্ষায় থাকতো 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতায় থাকতো 35 নম্বর এবং ইন্টারভিউর জন্য থাকতো 10 নম্বর। এখন কিন্তু লিখিত পরীক্ষায় 60 নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর, শিক্ষাগত যোগ্যতার জন্য 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি পয়েন্ট অ্যাড করা হয়েছে। অর্থাৎ বলা চলে যে 2016 সালের যারা চাকরিহারা তারা কিন্তু তাদের কাছে শিক্ষকতার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার জন্য তারা 10 নম্বর পেতে পারেন এবং এই 10 নম্বর কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকরাও পাবেন। অর্থাৎ কোথাও একটা তাদেরকে এই ক্ষেত্রে 10 নম্বর গ্রেস মার্কস দিয়ে কিন্তু একটা অ্যাডভান্টেজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু সেই অ্যাডভান্টেজ থাকলেও 60 নম্বরের কাট অফ তাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। পাশাপাশি এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে জানিয়েছে যে পরীক্ষার পর ইভ্যালুয়েশন হয়ে গেলে, মূল্যায়ন হয়ে গেলে ওএমআর শিট সেটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। অর্থাৎ কার ওএমআর শিট কোনটা, যেটা নিয়ে এত সমস্যা এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে চলছে, তার কিন্তু কোথাও নিরসন করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি প্যানেলের মেয়াদ আগে 1 বছর ছিল, একাধিক মেয়াদ উত্তীর্ণ প্যানেল নিয়ে চাকরি হয়েছে, সেখান থেকে মামলা হয়েছে, বিতর্ক হয়েছে। এক্ষেত্রে কিন্তু প্যানেলের মেয়াদ 1 বছরই থাকছে, কিন্তু সরকারের অনুমতিক্রমে সেটা 6 মাস বাড়ানো যাবে। অর্থাৎ 2016 এবং 25-এর মধ্যে বেশ কয়েকটা জায়গায় কিন্তু ফারাক রয়েছে। সুমন, তুমি সঙ্গে থাকো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি চাকরিহারাদের হয়ে আদালতে লড়াইও করেছেন, এই নতুন বিজ্ঞপ্তি এবং বিধি নিয়ে কি বলছেন শুনুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম। চাকরিহারাদের নিয়ে তিনি সওয়াল করেছেন। তিনি বারবার বলেছিলেন পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা নেওয়া ছাড়ার কোনো উপায় নেই। কি বলেছেন এবার এই বিজ্ঞপ্তি আর নতুন বিধি নিয়ে শুনুন। যাই করুন না কেন, 2014-2016 যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই নতুন করে পরীক্ষা নিতে হবে। তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য। অন্য কিছু করলে পরেই আবার বিপদে পড়বেন, এটুকু বলে দিতে পারি। এই পুরনো চাকরিটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে মমতার দুর্নীতির জন্য। সেই চাকরির কোনো সুবিধে কেউ পেতে পারে না, এটা বোঝা উচিত। এবার চাকরিহারারা কি বলছেন শুনুন। গভর্নমেন্ট নোটিফিকেশন বের করেছে, এমএ যে ফাইলটা করেছিল তার পার্সপেক্টিভে বের করেছেন তিনি, যেখানে নাম্বার ডিভিশনটা করেছেন, 10 নম্বর ইন্টারভিউ, 10 নম্বর ডেমনস্ট্রেশন, 10 নম্বর এক্সপিরিয়েন্সের উপর দিয়েছেন। তিনি আরও সুন্দরভাবে যাতে তার দুর্নীতিটা করতে পারে সেটারই ব্যবস্থা করেছেন। তিনি এখন অবধি কোনো মডালিটি ঠিক করেননি কোন প্রতিষ্ঠানকে দায়িত্বটা, যে এসএসসি যেখানে আরও চুরি হয়েছিল সেখানে রাজনেতাদের দ্বারা আমলারা পরিচালিত হয়, তাদের ওপর কোনো লিগ্যাল অ্যাকশন হলো না এবং সমাজের চোখে এই যোগ্য টিচারদেরকে যাতে আরও লাঞ্ছিত বঞ্চিত হতে যায়, এর জন্য গভর্নমেন্ট আরও ব্যবস্থা করছেন। পরীক্ষা বাদে উনি যদি আমাদের কোনোভাবে ব্যবস্থা করতে পারে সেটা দেখুন। আমরা পরীক্ষাতে নেই। উনি বলেছিলেন যে আমরা তোমাদের চাকরিতে যেতে দেবো না, জোর গলায় বলেছিলেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, সমস্ত কিছু উনি বলেছিলেন। তারপরেও এখন বলছেন যে এক্সামটা 1 নম্বরে, রিভিউটা 2 নম্বরে। আগে আপনি রিভিউ কিউরেটিভে যান, তারপরে এক্সামে আসুন।
উনি করছেন কি রাত্রে 12টার দিকে একটা গেজেট প্রকাশ করছেন, নোটিশ দিয়ে দিচ্ছেন, যখন কোর্ট বন্ধ সেই সময়তেই কিন্তু আপনি করছেন কি ফর্ম ফিল আপের সময় দিচ্ছেন। তাহলে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে না? এর মধ্যে অন্যায় দেখছেন চাকরিহারারা, আর সেখানেই আমরা একটু জানার চেষ্টা করব যে ঠিক কি পয়েন্ট রয়েছে যেখানে এই প্রশ্নগুলো উঠে আসছে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, 2016-র যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল নিয়োগের আর 2025-এর বিজ্ঞপ্তির মধ্যে ফারাক আছে, আর সেই কিছু নতুন জিনিস সংযোজিত হয়েছে। এখানে কোনো নতুন রকম জটিলতা কি তৈরি হতে পারে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা বক্তব্য সামনে এলো, চাকরিহারারাও কিছু প্রশ্ন তুলছেন এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর। দেখো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী। তিনি যারা চাকরিরত এই 2016 সালের চাকরি পেয়েছিলেন তাদের চাকরি যাতে বাতিল হয় তার জন্য সওয়াল করেছিলেন। স্বাভাবিকভাবেই তিনি বঞ্চিত চাকরি প্রার্থীদের যেটা সুবিধে হবে সেটার কথাই বলছেন, এবং বলা চলে যে এই যে লেকচার ডেমনস্ট্রেশন, এই যে শিক্ষকতার যোগ্যতায় নম্বর, এইগুলো কিন্তু কোথাও 2016 সালের প্যানেলের যারা চাকরি প্রাপক তাদেরকে একটু হলেও অ্যাডভান্টেজে রাখবে, কিন্তু যারা ফ্রেশার্স তারা কিন্তু এক্ষেত্রে তারা পিছিয়ে পড়বে। অর্থাৎ যারা একবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি গত 10 বছরে, তারা কিন্তু কোথাও এই জায়গায় পিছিয়ে পড়বে অলরেডি পরীক্ষা হওয়ার আগে, এবং সেখান থেকে কিন্তু মামলার অবকাশ তৈরি হচ্ছে যে একই পরীক্ষার ক্ষেত্রে এক পক্ষকে বাড়তি সুবিধা এবং এক পক্ষকে বাড়তি সুবিধা না দেওয়া, তাহলে কি কোথাও সিমিলারিটি বজায় থাকলো, কোথাও কি ব্যালেন্স হলো? এই প্রশ্ন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা বারবার করেছেন। ফলে তারা কিন্তু মামলার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করছেন। এবার দেখার আবার কি মামলার জটে এই চাকরির প্রক্রিয়া। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত। নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত। বিধি এবং বিজ্ঞপ্তির যা বেরিয়েছে তাতে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। এখানে কোনো জট বা জটিলতার আশঙ্কা আবার কি নতুন করে তৈরি হবে বলে মনে করছেন? দেখুন, এই রাজ্য সরকার বারবার জটিলতা ইচ্ছে করে তৈরি করছে, কারণ এই রাজ্য সরকার চাকরি দিতে চায় না। রাজ্য সরকারের ভাড়ার সম্পূর্ণভাবে শূন্য, এবং ঘুরপথে যাদের চাকরি গেছে তাদের মধ্যে যোগ্যও আছে, অযোগ্যও আছেন। যোগ্য অযোগ্য দুই পক্ষকে এক ট্রিটমেন্ট হতে পারে না, কিন্তু এই রাজ্য সরকার ঘুরপথে ওই ডেমনস্ট্রেশনের নাম্বার এবং তার সাথে এই ভাইবার নাম্বার এগুলোকে বাড়িয়ে যোগ্যদের সাথে সাথে অযোগ্যদেরকেও চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টায় আছে। কারণ এই অযোগ্য যারা, তারা টাকা দিয়েছে ফেলো করি মাখো তেল, এই ফর্মুলায় তৃণমূল কংগ্রেসের, এবং এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মালিক। সেই জন্য অযোগ্যদেরকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের যৎপরণাই এত প্রচেষ্টা। যে প্রচেষ্টাটা যোগ্যদেরকে বাঁচানোর জন্য করা উচিত ছিল, যোগ্য অযোগ্যের লিস্টটা যদি কোর্টে দিয়ে দিতেন তাহলে এই সমস্যা হতো না। এখন যারা যোগ্য আছেন তারাই দেখা যাবে হয়তো পরীক্ষা দিয়ে চান্স পেল না, কারণ ফ্রেশার্সরাও পরীক্ষা দেবে। ফ্রেশার্সরা 12-14 ঘন্টা পড়ে তারপরে পরীক্ষা দেবে। এরা চাকরি করে, স্কুল করে, সংসার করে, স্বাভাবিকভাবে তাদের পক্ষে এতে সম্ভব নেই। সেই জন্যই রাজ্য সরকার পুরোটাকে ঘেটে ঘ করে দেয়া, যাকে বলে বাংলায়, সে ঘেটে ঘ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্তর্জলি যাত্রায় পাঠিয়ে দিয়েছেন। ধন্যবাদ সুকান্ত বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমাদের সঙ্গে সুমন আমাদের প্রতিনিধি রয়েছেন, তার কাছে আবার যাব। সুমন, ঠিক এই রাজনীতি আঙিনায় এই বিষয়টা বারবার চর্চা হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়েছে, এটা আদালতও বারবার বলেছে। আর এই জায়গায় দাঁড়িয়ে যে নতুন করে বিধি এবং বিজ্ঞপ্তি চালু করা হয়েছে কিছু বিষয়ে সংযোজিত করে, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনীতির কারবারিরা। সুকান্ত মজুমদার নিজেই বলছেন আবার ঘেটে ঘা হবে, স্বচ্ছতা নেই, বৈষম্য হচ্ছে কোথাও ফ্রেশার্সদের নিয়ে। তুমিও যেটা উল্লেখ করছিলে যে আওয়াজ উঠছে এই বিষয়টা নিয়ে, এটা কোনোভাবে কি বড় বিপদ আবার আনতে পারে? দেখো আত্রি, অযোগ্যরা এই পরীক্ষা দিতে পারবেন না যারা আইডেন্টিফাইড। তার কারণ এসএসসির যে বিজ্ঞপ্তি সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যারা কোর্ট অফ ল দ্বারা কনভিক্টেড তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু অযোগ্যদের ঘুরপথে অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দেওয়া হতে পারে, এটা সরকারি সূত্রের খবর। এবার চলে আসি বৈষম্যের কথা। হ্যাঁ, বৈষম্য তো হচ্ছে, তার কারণ যারা নতুন পরীক্ষা দেবেন, 10 বছর ধরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি, তারা কিন্তু কোথাও এই শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনে পিছিয়ে পড়বেন, এই আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করতে শুরু করেছেন। ফলে তারা কিন্তু মামলার প্রস্তুতি নিচ্ছেন। ফলে মামলা যে আবার হতে পারে এ নিয়ে কোনো চিন্তা নেই, কারণ মামলা আবার হতেই পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও একটা আবারও জট একটা পাকার আশঙ্কা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। তার কারণ সুপ্রিম কোর্ট যখন এই পরীক্ষা নেওয়ার কথা বলে এসএসসি কে,
কোনো ছাড়ের কথা কি বলা হয়েছিল তখন, যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন তাদের যাতে কোনো ছাড় দেওয়া সম্ভব হয় অভিজ্ঞতার ভিত্তিতে, এরকম কিছু বলা হয়েছিল নির্দেশে? দেখো আত্রি, ছাড়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বয়সে ছাড়, বয়সের কোনো ঊর্ধ্বসীমা তাদের ক্ষেত্রে রাখা যাবে না, এই ছাড়ের কথা বলা হয়েছিল। তবে এটাও সত্যি সুপ্রিম কোর্ট বলেছিল যে পরীক্ষার কি নিয়ম হবে, কি বিধিতে পরীক্ষা হবে তা কিন্তু এসএসসি এবং রাজ্য সরকার ঠিক করবে। ফলে এই রাজ্য সরকার এবং এসএসসির গঠিত এই নিয়মে কোথাও সাংবিধানিক ত্রুটি আছে কিনা, কোথাও পরীক্ষার যে তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরদৌস শামীম, তার সঙ্গে আমরা কথা বলবো। বিশিষ্ট আইনজীবী, তিনিও লড়াই করেছেন চাকরিহারাদের জন্য। একটু আপনার কাছে জানতে চাইবো, যে বিজ্ঞপ্তি এবং বিধি তৈরি হয়েছে এতে নতুন করে কোনো জটিলতা হতে পারে বলে আপনারা মনে করছেন? দেখুন, এই যে তার কারণ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট না হলে রুলস এর উপর ভিত্তি করে রুলস যেটা ফ্রেম করেছে, প্রাথমিকভাবে বলা যায় যে আগের যে রুলস ছিল সেখান থেকে অনেকটা পরিবর্তন করেছে। মূলত বিশেষ করে যে একাডেমিক যে মার্কস ছিল আগে 35 ছিল, সেখান থেকে কমিয়ে 10 করা হয়েছে। ফলে একাডেমিক যে ওয়েটেজ সেটা কমানো হয়েছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে রেশিও, আগে 1:1.4 রেশিওতে ডাকতো, সেটা 1.6 হয়েছে, অর্থাৎ রেশিও জোন অফ কনসিডারেশন সেটা এনলার্জ করা হয়েছে। যে ডেমনস্ট্রেশন, লেকচার ডেমনস্ট্রেশনের নাম্বার রাখা হয়েছে। একটা জিনিস খুব, রিটেনের মার্কস 60, ইন্টারভিউ মার্কস 10, লেকচার ডেমনস্ট্রেশনের মার্কস 10, অর্থাৎ এই যে 80 মার্কস, এই 80 মার্কস হয়ে গেল এদিকে, আর ওদিকে আবার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10, অর্থাৎ 90 মার্কস। সেটা সম্পূর্ণভাবে একেবারে ওরা ঠিক করেছে আর্বিট্রারিলি। এবং শুধু তাই নয়, ওরা বেসিক্যালি যেটা করেছে সেটা হচ্ছে যারা একাডেমিক পারফরমেন্স যাদের পোর, তো ওই যে চুরিটা করেছিল সেখানে সাদা খাতা রেখেছিল, এখন প্রশ্ন বিক্রি করবে, প্রশ্ন বিক্রি, বাজারে প্রশ্ন বিক্রি হবে। তারপরে দেখুন বেটার পারফরমেন্স করিয়ে নিয়ে তাদেরকে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে বেশি নাম্বার দিয়ে তাদেরকে চাকরি দেবে। সরকার দেখছে যে ওই চুরির রাস্তা আরো যাতে প্রশস্ত হয় তার বন্দোবস্ত করেছেন। আগে একাডেমিক পারফরমেন্সে 35 ছিল, সেটাকে কমিয়ে 10 করার অর্থ হলো যারা পোর একাডেমিক পারফরমেন্স তাদেরকে নেওয়ার রাস্তা তৈরি করা। অনেক অনেক ধন্যবাদ ফিরদৌস শামীম। বঞ্চিতদের নিয়ে তারা সওয়াল করেছেন, তারও সন্দেহ এবং আশঙ্কা যে এতে বৈষম্য আছে এবং এটা কোথাও আরো জটিলতা, আইনি জটিলতা তৈরি করতে পারে। বঙ্গীয় শিক্ষক আর শিক্ষাকর্মী সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, তার প্রতিক্রিয়া এবার শুনুন। স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদের কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হবে। তাদের অনেকটা কি বলা যায় যে ব্রিদিং স্পেস দেওয়া হয়েছে। একেবারে নতুন পরীক্ষার্থী যারা আছেন, চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রেও কিছুটা অসুবিধা হয়ে গেল বলে মনে হচ্ছে আমাদের। কারণ একটা নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা সেকশনকে কিছু অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়া হয়, বিশেষ করে ইন্টারভিউতে বেশি নাম্বার রাখা, বা ধরুন ক্লাস টিচিংয়েও যদি নাম্বার রাখা হয়, নতুন ইনক্লুশন করা হয়, তাহলে সেগুলোতেও কিন্তু একটা ম্যানিপুলেট করার জায়গা থেকে যাচ্ছে। এবং সরকার ইচ্ছে করলে বা এসএসসি ইচ্ছে করলে সেখানে কাউকে বেশি নাম্বার, কাউকে কম নাম্বার দিতে পারে। আমরা বুঝতে পারছি না যে সরকার আবার নতুন করে কোনো কিছু আইনি জটিলতাকে ইনভাইট করছে কিনা বা আইনি জটিলতা তৈরি করছে কিনা। আর এর মধ্যে এই নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, নতুন বিধি দেওয়া হয়েছে, আর তার মধ্যে চাকরিহারারা তারা বলছে তারা পরীক্ষায় বসবে না, আর কর্মসূচি নিয়েছে, তারা অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছেন। সকাল 11টায় শিয়ালদা স্টেশন থেকে তারা সেই জমায়েতটা মিছিল শুরু করবে নবান্নের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি করছেন তারা।